2025-এর নভেম্বরে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। এপ্রিলে ছেলের পুরীতে অন্নপ্রাশনের পর থেকে আর বেরোনো হয়নি। বাড়িতে আর জাস্ট ভালো লাগছিল না। ট্রেনটা চলে যাবে, ট্রেনটা দাঁড়াবে না, আমাদের গাড়ি না। ওয়েলকাম টু বোলপুর। আমরা শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসে শান্তিনিকেতনে পৌঁছলাম প্রায় সকাল 12টা। সেখান থেকে টোটোতে প্রায় 30 মিনিট রাস্তা অতিক্রম করে পৌঁছলাম সোনাঝুরির আড্ডা। টোটো ভাড়া নিল প্রায় 200 টাকা প্রতি টোটো। রিসর্টের চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম, বাড়ির সকলকে নিয়ে যাওয়ার মতো আইডিয়াল পরিবেশ। এটা হলো এদের রেস্টুরেন্টের জায়গা। বাচ্চা নিয়ে গিয়েছিলাম বলে ওদের হোটেলে আগে অর্ডার করে দিলাম প্লেন রাইস আর মাছের ঝোল। এদের রেস্টুরেন্টের জায়গাটা বেশ সুন্দর, যদিও বাচ্চার খাবারটা আমরা রুমেই অর্ডার করলাম। এদের খাবারের কোয়ালিটি বেশ ভালো, আগেও শুনেছিলাম। তাছাড়া বাচ্চার খাবারটা এরা কাস্টম মেড করে দিল, তেল নুন ঝাল কম করে। রিসেপশন থেকে রুম অবধি আমাদের লাগেজ সহ গলফ কার্টে করে পৌঁছে দিয়েছিল হোটেল কর্তৃপক্ষ। কমপ্লিমেন্টারি যেগুলো সেগুলো সব দেওয়া আছে, দুটো জল চা কি এগুলো সব ফুড বাস্কেট সব দেওয়া আছে। আবার কাল যখন থাকবে এগুলো কি কমপ্লিমেন্ট? হ্যাঁ, কাল যখন থাকবেন তখন শুধু এই সেটআপটা করবে, আবার কিছু থাকবে না। আচ্ছা। দুটো জল আর চা চিনি। এবারে যা 11টা কল করবে। আচ্ছা। লক করে দিলেন। লক করে দিলেন। এই কাঁটাটা নামাবেন, আর এটা এক পাক। এই ও, এটা রাত্রে রাত্রে শোন না করলেও আসলে না, আমরা দেখিনি। এই খুললাম, এই উপরেও তাই একই। আচ্ছা, এখানে আমরা বুক করেছিলাম একটা গোটা কটেজ। কটেজের কনসেপ্ট হলো নিচে থাকতে পারবে 2 জন আর ওপরে ডুপ্লেক্সে 4 জন। তো ঠিক হলো যে নিচে বাপি আর মামুনি থাকবে, আর উপরে আমি, মা, বুয়া, বুবু আর ইরাজ। দারুণ জায়গাটা। এসে আমার ওটা ফোনটা নিয়ে এলাম না, সব ছবি পাঠাবি আমার। বারান্দা থেকেই দেখা যাচ্ছে কোপাই নদী, আর কোপাই নদীতে বয়ে যাচ্ছে কুলকুল করে জলধারা। এটা আমার লাইফের ফার্স্ট টাইম ডুপ্লেক্সে থাকা, বেশ ভালো লাগলো। সিঁড়িটা দিয়ে ওপরে ওঠার একটা প্রভিশন, তলায় যে বেডটা তাতে 2 জন শুতে পারবে, আর ওপরে আরও 2 জনের থাকার প্রভিশন করা। এই সিঁড়িটা একটুখানি সাবধানে উঠতে হবে, কেননা সিঁড়িটাতে হড়কে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, গতকাল সন্ধ্যাটা রিসোর্টে এনজয় করেই কাটিয়ে দিলাম। সুইমিং পুলে স্নান আর ইভিনিং স্টলটা জাস্ট অসাম ছিল। সন্ধ্যাবেলা পকোড়া, কফি আর আড্ডা। আজ আমাদের শান্তিনিকেতনের চারিপাশটা ঘুরে দেখার প্ল্যান আছে। আমাদের ব্রেকফাস্টটা হোটেলে কমপ্লিমেন্টারি। 8টা বাজতেই রিসোর্টের গাড়ি আমাদেরকে রুম থেকে হোটেলের রেস্টুরেন্ট অব্দি নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। আমরা তাতে করে এগিয়ে চলেছি। বাপি আগেই যাওয়ার জন্যে হাঁটা লাগিয়েছে, বাট আমরা গাড়িতে করেই আগে পৌঁছলাম। ব্রেকফাস্টে এখানে ইংলিশ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকম মেনু ছিল। খাবারের কোয়ালিটিও অত্যন্ত ভালো ছিল। আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আমরা এদিকে খাচ্ছি আর ওদিকে আমার মা ছেলেকে খাওয়াতে ব্যস্ত। বদমাইশি করছে, দিল জামাটা 12টা বাজে।
সাথে আমরা সবাই খুব এনজয় করেছিলাম এই সকালটা। বাচ্চাদের জন্য এখানে সুন্দর একটা পার্ক আছে। এখানে ইরাজ তার দাদু, দিদান, ঠাম্মাদের সাথে দারুণ এনজয় করেছিল। তার কিছু ক্লিপ রইল আপনাদের জন্য। ইরাজ গতকাল থেকে ঘোড়া চড়ার জন্য খুব বায়না করছে ছেলে, আর এখন ঘোড়া চড়ার পরে ওকে তো নামানোই যাচ্ছে না ঘোড়ার থেকে। ওইদিকে তাকা। ছেলেকে দেখতে দেখতে মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটা, বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। আমাদের ঘোড়া একটা সাদা ঘোড়া। ঘোড়া সাদা, আমাদের ঘোড়াটা সাদা নাকি? হ্যাঁ, সাদা সাদা ওই বাড়িতে সাদা করে, এই বাড়িতে সাদা অরেঞ্জ। আমাদের এ দিয়েছিল নমিতা। সেটাকে একটা ঘুম পাড়াতে হতো, তা সে ও যেতে যেতে ঘুমাবো। ছেলের সাথে ঘুরতে ঘুরতে আমাদেরই মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু ছেলে নামবে না। তাই আমরা পালা করে একবার আমি, একবার বুয়া, সবাই মিলে তাকে ঘোরাচ্ছি। ও অনুভব করছে কিন্তু ঘোড়াটা, ফিল করছে একটা, ওই জন্য চুপ করে আছে। বাস হয়ে গেছে। বোঝার চেষ্টা করছি যে কি হয়। কি হয়? এটা কি হচ্ছে? পাপার দিকে একবার তাকা। লাগাবে না, এবার দোল না। ওই যে। তাহলে ওপরে দেখে ফোন কর না ওদের, ওই ছুটতে ওপরে। ওরে কেউ আছে? না না, লাইট জ্বলছে। ইরাজের সাথে সাথে ইরাজের থাম্মির শৈশবটাও ফিরে এসছে। ইরাজের থাম্মি ইরাজের সঙ্গে দোলনায় একটু দুলে নিচ্ছে। দোল দোল দোল। হ্যাঁ, সর 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 সর, আমরা সবাই সরে আছি, সবাই সরে বসে জল নেই তো? পার্কের সমস্ত রাইডের মধ্যে এই স্লিপটাই ইরাজের ফেভারিট, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। নিজেই তাই। তাকে ওপরে বসালে সে নিজেই এগিয়ে এগিয়ে স্লিপ খেতে শুরু করে দিচ্ছে। একা বাপিকে নিয়ে কথা। তার মা তো এক ফোঁটা নিজেই ঠেলে চলে যাচ্ছে। মজা পেয়েছে ব্যাপারটা। সব জায়গায় এটাতে মজা পেয়েছি। আর যাবে না, আর যাবে না, একা একা নয়। সে যত উঁচু স্লিপই হোক না কেন, বহুত চড়া চাই। দাঁড়াও, আগেই নামতে শুরু করে বদমাইশটা। না না, জল নেই। আবার চলো, জল নেই, জল নেই, চলো আবার চলো। এটাতে কোমর ব্যথা হয়ে যায়, এটাই সবচেয়ে কষ্টের। হ্যাঁ, আবার শুয়ে পড়বে। সব 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 শুয়ে পড়ে। ভাবি না নিবি যে ও বাবা, আবার উপরে নাকি? এই পড়ে গেল রে পড়বি? করে গেল আছে বাচ্চা দিতে এটা আমাদের ডুপ্লেক্স ঘরের ওপরের ফ্লোর থেকে প্রাকৃতিক দৃশ্য এরকম দেখা যায়। ইরাজ দারুণ এনজয় করেছিল এই জায়গাটা।
আর ওর সাথে আমরাও একটা খুব সুন্দর কোজি দুপুরবেলা কাটাতে পেরেছিলাম। এই পিছনে একটা পুকুর মতন আছে আর জঙ্গল, আর এখান থেকে একটা সুন্দর বার্ড ওয়াচিং এর অভিজ্ঞতা পেলাম। কত রং বেরঙের পাখি যে এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা দেখতে পেলাম তার কোনো ইয়ত্তা নেই। সকালবেলা কিছু কাঠঠোকরা পাখি এখানে এসে আমাদের জানলাতে খটখট খটখট করে আওয়াজ করে ঘুম ভাঙিয়েছিল। আর আমার ছেলে তো সেসব দেখতে গিয়ে একেবারে পাগল, খালি উল্টেই পড়ে যাচ্ছে সে। এদিকে না ওদিকে। ফটোটা তুলেছো? হ্যাঁ তুলেছি। সাবধানে। মজা কই মজা কই মজা কই মজা কই মজা মার একটু মজা মার এরকম বসো মজা মার মশা মারে আরে মজা মার হ্যাঁ মুই খাবে চা দিয়ে মুখ দিয়ে একদিন দেখি জীবনে কিছু না খাটা না মুড়িগুলো মা ছড়ে দিচ্ছ খেলা করে, মা তো ছড়ে দিচ্ছ খেলা, ওদিকে মাথা নিয়ে মেঝেতে কি অবস্থা। মাদুরের উপরে মুখ দিয়ে ছাড়ছে। মেদিনীপুরের তো মেদিনীপুরিয়া তো মুড়িটাই ভালোবাসবে। আমরা বরাবর মুড়ি রাতে মুড়ি দাও, দিনে দাও মুড়ি দাও, বেশি নেই। মুড়িটাও সত্যি ভালোবাসে। আর এলে মুখে বলছে না, ওর দাদু বাড়ির বাবা এক ফোঁটা মুড়ি খেতে চায় না, খায় না, মুড়ি খায় না। ওদের নাকি চিবোতে কষ্ট হয়, সব দাঁতে ব্যথা হয়। ওই এখন দেখছেন তো পরে তাই হবে। এই জায়গার লোক সবাই মুড়ি চানাচুর আর এই মুড়ি চপ আর এই ঘুগনি। আমি দেখলাম আরে আমি সবাইকে রাবে খাওয়াতাম, কিন্তু এমন একটা সময় আমরা গেছি জানি রাবড়িটা আমি খেলাম না না বাবা, চা তোরা দেরি করছিস, তোর মা তো আসবেই নাকি? মা কিছুই সব জায়গায় কি খাও খাই খাই করে পাগল করে দাও। যত নোংরা জিনিস। না নোংরা জিনিস মানে বোঝা না, নোংরা জিনিস। ওই ঝগড়া করছে নাকি চলে গেছে। ওদিকটা তুমি যাও। এই যে এই যে এই দেখ ওই সুইচটা মাঝে মাঝে দেখাচ্ছে। এই দেখো এই যে এই যে টুকি বসে থাকে খোলার জন্য খুলে এই দেবো। বাবু, চুপ করে বসে। গেঞ্জিগুলো কোথায়? ওই যে বুবু দেখ, ওইটাতে যা, ওই যে ওই ব্যাগ থেকে সব, এই তো চপের ব্যাগ থেকে সব বাদ কর। এই যে এতগুলো আছে, বাদ কর তো। ভাবি বলছে বেগুনিটা আমার নিতে, আমার কোনো অসুবিধা নেই, বেগুনিটা নিয়ে নিচ্ছি। আর আমার গেঞ্জিটা কই? এখন পরে দিলি না কেন? পরে দেখ। তোমার কাছে তো এর মধ্যে ছিল না। হ্যাঁ বার কর পোটাকে বার কর। ওটাকে খালি করতে হবে। নিজে কিনেছে কই, আমি তো কিছু কিনিনি। হ্যাঁ কই কিছু কিনেও তো দিলে না কিছু। হ্যাঁ এই তো এইবার মাকে আমি অনেক করে বললাম যে মেয়ের কেনা হলো। চলো আর ওখানে গেঞ্জি পরবে? রাখো। হ্যাঁ গেঞ্জিটা কত দামি শাড়ি ছিল। শাড়ি ছিল। হ্যাঁ, আমি মাকে বারবার বলছিলাম সুন্দর সুন্দর দামি শাড়ি ছিল। বাবা শাড়ি কিনলে বাড়ি কেন, পাড়া কেন, বেপাড়া বড়ানগর সবলাগার লোক জানাজানি হয়ে যাবে। তবে এই কালারটা খারাপ একা আসবো বোলপুরে শাড়ি কিনতে, একা আসবো। হ্যাঁ আচ্ছা হয়ে যাবে, আপনাদের সাইজে হয়ে যাবে। হ্যাঁ আমি পরে দেখি। ওখানে পড়ে তবে এই কতদিন টিকবে এটি আমার। না এই তো অয়ন্দা সব পড়ে শাড়ি এবার অয়ন্দাকে কি লিখেছে, কি যেন লিখেছে, বিবাহিত না জীবিত কি সব একটা লেখা, এরকম লেখা, মানে ফাঙ্কি লেখা। তবে এইগুলো কিন্তু ওরা করে, এই আঁকা টাকাগুলো। আরে হ্যাঁ এগুলো অনলাইনে বিক্রি হয় তো এরকম, বাট ভালো করে, সাপোর্ট করা উচিত। ওই মেয়েটা বললো আমি গেঞ্জিটা কিনে এনে এইগুলো করি।
খেলায় মজাতে হবে তবে শিখে। আবার তুমি তোমার মাথায় ঘর টেনে বার করে দাও। হ্যাঁ কানে কর। ঠিক আছে, বাবিকে এই জ্ঞান দিতে দিই। বাবির হবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার হলে ভাবি কেন কি হবে? লেখা আছে? আরে এটা তো আমাদের জড়িত দর্শনে কেউ না সেটা। তবে একলা চলো। আমাদের তিনজনের গেঞ্জিতে একই কথা। একই কথা লেখা, ঘন্ট কি বলে? কই বন্ধু দুটো জামা হয়েছে, এই একটা খাম্মা দিচ্ছে আর একটা দাদন দিচ্ছে। আবার টুকে বেগুনি কালার টাকা বেহুলি যে বাড়ি নিয়েছে, তারপর আমাকে বলে তুমি বেগুনি দাও। তোমরাই জোর করে বাবিকে বলবে বেগুন কালারটা নেবে, বেগুন কালারটা নাও। আবার বাবি পছন্দ করে কালারটা নিয়েছে তো ঠিক আছে না, আমি তোমাকে দিচ্ছি। যে এটা কি? এটা বাবি কিনেছে। এটা কি? ও, এই ধরো না এটা খারাপ হয়নি, ভালো এটা হয়েছে। ভালো হচ্ছে। মানে এরকম শাড়ি পাওয়া যাচ্ছে না। এটা কিনে নিলে হতো, বাবির সাথে ম্যাচিং করে পরে দিলাম। কালকে যাওয়ার সময় হাট ঘুরে যায়। 10টা থেকে তো বসে। বাজে বকা চলো, হঠাৎ করে হাটটা কাছে দাঁড়ালি, ওকে ও তো নিয়ে যাবে, বলে 10 মিনিট দাঁড়াও তো দেখি, আমি কিনে নিয়ে আসছি। এই ধরো বাবা, সব করে মারবে। ও মা, ও ঠিক আছে, আমার হাত থেকে কিছু দিয়ে যাবে। না না, মা দেখলে ওর মাথা খারাপ থাকে। না, এটা ভালো কিনেছে বাবি। আমারে এটা এই বাবি আরেকটা কিনেছে, এটা কেউ দেখেনি। হ্যাঁ, ওটা আমি দেখেছি, শার্ট। এটা তো সোনাঝুরি। এটা কেমন লাগছে? না 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 তুমি না, সোনাঝুরি না, শিল্পগ্রাম। শিল্পগ্রাম। হ্যাঁ, দেখি। ভালো লাগছে না? সবই তো শিল্পগ্রাম। হ্যাঁ। সবই শিল্প। ওইটা পুরো এটাও তো শিল্পগ্রাম। ওই খানকে দেখতে এই যে এটা ভালো লাগছে না? এটা আমি দেখে এটা বেশি নেই না, 250 টাকা নেই। 200 না 350? 250 আজ রাখবে। হ্যাঁ, কিন্তু এটা দেখো, কত 300 এগুলো টাকা? এগুলো পরে এগুলো ব্লু কালারের অকেশনে পরে যাওয়া আরে যায়। ব্লু কালারটা দেখছিলাম, তা আর ইয়ে করলাম না। এই পাঞ্জাবিটা কত 300 350। 350 350 কিন্তু 350 এর পাঞ্জাবিটা ভালো। না ইয়েতে দেখলাম শিল্পগ্রামে দামটা কম। শিল্পগ্রামের দামটা কম, শিল্পগ্রামের জিনিসপত্র ভালো। কি খাবি খাবি খিদে এগুলো পাবে? সব শিল্পগ্রাম। আমি একটা ব্লু কালারের দেখছিলাম, না ও বেশি জামা কাপড় কিনলে আমার তো পড়া হয় না কিছু, ওই যাওয়ার মধ্যে যাও, ওই কাছারি ময়দানে গিয়ে ছোটাছুটি করো, এখানে এসব করে লাভ নেই। তবে এর সেলাই খুব খিদে পেয়েছে তোমার, তোমার খিদে পেয়েছে ও গি কোথায় গেল? মানে এই জিনিসগুলো 500 টাকা দিয়ে পাওয়া যায় না আমাদের থেকে। উই, কে দাঁড়ালে? মেলায় পাওয়া যায় না। মেলাতে তো পাওয়া যায়। এটা কেমন আছে বাবা? ভালো হয়েছে। এই, এই, তবে এগুলো তোমার লাইট শীতে। ধরো 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 আর আমার ডিপ শীত কোথায় লাগে? আমি অফিস যাই, আসি লাইট শীতে আরে এটা কাজ জামা, এটা কাজ জামা। এইগুলো একটা আলাদা ইয়ে আছে। এটা কাজ সেগুলো আমি তো আয়না দেখি। ভাই এটা কাজ জামা, এটা এটা কাজ জামা, দেখি 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 ও বাবা হ্যাঁ। এটা কাজ জামা, এটা সোনা জামা। বাবা কত বছর ডুপ্লেক্সের ওপর থেকে তুলে রাখলাম এই ইভিনিং এর সুন্দর আড্ডাটা। দুটোই বড় হয়েছে তো। এটা কাজ এই জামা, সাইজের নিচে কিছু পাওয়া যায় না? এটা কাজ জামা। দুটোই ওই 2 বছরের। না না, বড় এটা বলছিস, আরো বড়। শোন না, বড় বলছিস তো, সেজন জলে পড়বে তখনই এর রেজাল্টটা জানা যাবে। আর গেঞ্জি জলে পড়লে কমবে? হ্যাঁ, আরে ওই যে ইয়েটা পুরীর যে কোনো জিনিস জলে ফেললে সোনা দিয়ে লাভ দেবে। 1 আঙুল থেকে 2 আঙুল ফোড় আরে দেখো, শান্তিনিকেতন বারে বারে ফিরিয়ে আনছে আমার শৈশবকে, মনে পড়িয়ে দিচ্ছে শৈশবের সেই সমস্ত কবিতাগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমূল্য স্মৃতিগুলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
ছেলের এখন একটা নতুন খেলা হয়েছে, সব কিছু নিয়ে সে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর তারপরে দেখে যে সেটা কোথায় পড়লো। নতুন করে গ্র্যাভিটিকে আবিষ্কার করছে সে। গাড়ি চালানোতে ছেলে মনে হচ্ছে আজই একেবারে এক্সপার্ট হয়ে যাবে। খালি স্টিয়ারিং এ বসে সে স্টিয়ারিং ঘোরাচ্ছে। কি রাজ, তুমি কি গাড়ি চালাচ্ছ? এখানকার হোটেল কর্তৃপক্ষ খুবই বন্ধুত্বপরায়ণ। ওরা আমাদের ছেলেকে নিয়ে গাড়ি চালানো, পার্কে নিয়ে যাওয়া, এদিক ওদিক ঘোরানো, ওরাও খুব এনজয় করছিল ইরাজকে নিয়ে। আর আমার ছেলে ওদের নিয়ে, ওর কোনো চেনা অচেনা নেই, ও সবার কোলে যায় আর সবার সাথে মজা করতে খুব পছন্দ করে। এখানে দেখুন দিব্যু গাড়ির স্টিয়ারিং ধরে কি সুন্দর গাড়ি চালানোর চেষ্টা করছে। একটা এরকম আগেও এসেছিল বাচ্চা, সে নামে না, যতবার গাড়ি দেখছে রুমেই থাকবে না, রুমেই থাকে না, গাড়ি পেলে তো সারাদিন ঘুরলো মাথায়। এইবার হয়ে গেল, এবার কি তুমি গাড়ি চালাচ্ছ ইরাজ? আচ্ছা যাক, এই বাড়ি যাও, বাড়ি যাও। এখানে আমরা চলে এসেছি বনবিথীর হেসেল ঘরে। আমাদের টোটোওয়ালাই রেকমেন্ড করলো, আর এর আগেও আমি অনেক ইউটিউব ভিডিওতে এই রেস্টুরেন্টের নাম শুনেছি। তাই আর দেরি না করে একদিন দুপুরের লাঞ্চটা আমরা ভাবলাম এখানেই সেরে নিই। আমরা কিন্তু গেছিলাম একটা উইকডে, তাতেও দেখুন এরকম ভিড় এখানে। দেখেই বোঝা যাচ্ছে এখানে যথেষ্ট নামি রেস্টুরেন্ট, এবং লোকজনের মুখে মুখে এই রেস্টুরেন্টের নাম যেহেতু ঘুরে বেড়ায়, তাই জন্য দুপুরের দিকে বেশ ভিড় থাকে। এখানে খাবার অর্ডার করতে হয় এই বোর্ডের কাছে এসে। প্রত্যেককে একটা ভেজ থালি কম্পালসারি দিতেই হবে, আর তার সাথে আপনি শেয়ারেবল বা নন শেয়ারেবল ভাবে সাইড থালি অর্ডার করতে পারেন। সাইড থালি অর্ডার করতে হলে এখানে দেখতে হবে। এই যে দেখুন আমরা সমস্ত খাবার নিয়ে বসে আছি। খাবারটা কেমন লাগছে? দারুণ দারুণ। নামটা কি বলো? বনবিথীর হেসেল ঘর। ইরাজের মুখটা বলো, আর ইরাজকে দেখো, ইরাজ সব থেকে লেটেস্ট। বনবিথীর হেসেল ঘরে খেতে এসেছি, আর ইরাজ বিন্দাস ঘুম দিচ্ছে, সে তো হোটেলেই খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে খাবারের মেনু। খাবার কী করে শেষ করবো জানি না। এখন আমরা চলছি টেগর মিউজিয়ামের উদ্দেশ্যে। যদিও এর ভেতরে আমরা কিছুই দেখাতে পারবো না আপনাদের, কারণ এর ভেতরে ফটোগ্রাফি একদম প্রহিবিটেড। রানী রাসমণি শুটিং আর পরাঞ্জয় জলিয়া দেবের সিনেমার শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। এখন আমরা ঢুকছি সরুল জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির পত্তন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে। ভারতের ব্রিটিশ শাসনকালে এই সরুল ব্যবসা বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র এবং বাণিজ্যিক আবাসস্থল হিসাবে একটা বিশেষ গুরুত্বপূর্ণতা অর্জন করেছিল। সরুল সরকারের পরিবারের সমৃদ্ধি ও প্রভাব এই এলাকাকে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধ করে তুলেছিল। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বর্ণিত দুর্গাপুজোর মধ্যে একটি। এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে বাউল গান, হরেক রকম আদিবাসী নাচ গান এবং আরো অনেক রকম জিনিস ক্রয় করার জন্য বিখ্যাত এই জায়গা।
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাউল গান দেখা শেষ করে এবার আমরা চলেছি শিল্পগ্রামের ভেতরের দিকে। এই জায়গাটাতে চারপাশে অনেক মূর্তি এবং আরো অনেক কিছু রয়েছে এবং ওই দূরে শোনা যাচ্ছে মাদলের আওয়াজ। আমরা সেই উদ্দেশ্যেই এখন চলেছি। এখানে অনেক কাস্টমের টি শার্ট, কুর্তি, বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটের জিনিস খুব কম দামে খুব সুন্দর পাওয়া যায়। আমরা সোনাঝুরিও গেছিলাম পরবর্তীকালে, বাট সোনাঝুরির থেকে আমি এই জায়গাটাই বেশি রেকমেন্ড করব। এখানে দরদাম কম করে জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এবং কোয়ালিটিও অনেক বেটার হয়। আর চারপাশে এরকম মাদলের আওয়াজ জায়গাটাকে আরো দারুণভাবে অনুভব করতে হেল্প করছিল। আমরা ঘুরে ঘুরে অনেক জিনিস দেখলাম, কিছু কিনলাম, কিছু কিনলাম না, তবে জিনিসপত্র কিন্তু কোয়ালিটিও বেশ ভালো এখানে। এই সামনে আওয়াজ শুনতে পাচ্ছি, ওখানে কিছু আদিবাসী মহিলারা নাচ করছিল আর আমরা সেই দিকেই যাচ্ছিলাম। আমার কাছে খুবই ইন্টারেস্টেড ছিল। আর এখানে দেখুন একটা মজার ঘটনা, আমার ছেলে ভূতের কাছে যাচ্ছে। ওকে নিয়ে যাও। কে এটা, কে এটা, কে ওটা ধরে নেবে। এ কি ভয় ডর তো কিছু নেই। ভয় ডর কিছু নেই। আরে বাবা ভয় ডর কিচ্ছু নেই। বাবা হাসছে, সুরসুরি লাগছে, হাসছে, সুরসুরি লাগছে। ও নখগুলোকে ধরে টানছে। ওই তুই নখ ধরে টানছিস কি রে? ভয় পাওয়ার কথা। দে দে, ছবি তোলে, ছবি তোলে, ছবি তোলে, এই দিক থেকে ছবি তোলে, ওকে দেখ। হ্যাঁ
এইখানে ছিল একটা পুতুল ঘর। পুতুল ঘর বলতে আমরা দিল্লি বোম্বে যেরকম দেখে থাকি ঠিক সেরকমটা নয়, বাংলার সব পুতুল, সমস্ত বাংলার পুতুল, ছৌ নাচের মূর্তি এবং এমন অনেক অনেক জিনিস যার নামও আমরা জানি না। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ইরাজ, তুমি কোথায় এসছো? হরিণ দেখতে এসছো? যদিও এটা দেখে কিছু বোঝে এবং কিছু রিয়াকশন দেয়, তবেই ও টিকিট পাবে আলিপুর চিড়িয়াখানা যাওয়ার। তাহলে এবছর কি অবস্থা, আলিপুর চিড়িয়াখানার টিকিট পাচ্ছে না ছেলে। এটি হলো শান্তিনিকেতনের ডিয়ার পার্ক। এখানে ঢোকার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না, তবে আপনাদের নিয়ে আসতে হবে ভোটার কার্ড, ফিজিক্যাল ভোটার কার্ড। চলো বুম বুম গাড়ি স্টার্ট নিল আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে। বুম বুম এখানকার চারপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছেন, চারপাশের পরিবেশটা এখানেও অত্যন্ত মনোরম। একটা লম্বা রাস্তা এখানে আছে, হাঁটতে প্রত্যেকের ভালো লাগে। ওই যে দেখুন দূরে আমরা হরিণ দেখতে পেয়েছি। এবার আমরা এসে পড়েছি সোনাঝুরির হাটে। সব কথায় বলে শান্তিনিকেতনের প্রাণ হলো এই সোনাঝুরির হাট, প্রাণই বটে। কত হরেক রকম জিনিস এখানে পাওয়া যায়, এত জিনিস পাওয়া যায় তা হিসাব দেওয়া অসম্ভব। কাঁথা স্টিচের অসম্ভব সুন্দর জিনিস এবং প্রচুর নানা রকম জিনিস যা অত্যন্ত কম দামে এখানে পাওয়া যায়। কলকাতার বাজারে যা কিনতে গেলে যা প্রায় দ্বিগুণ বা তিনগুণ দাম দিতে হতো। আমরাও অনেক জিনিস কিনলাম, কি জিনিস কিনলাম তা এখন বোধহয় হিসাবও নেই আমাদের কাছে। সোনাঝুরির হাটের স্থানীয় শিল্পীদের হাতের তৈরি জিনিস দেখে সত্যিই মুগ্ধ লাগে। ডোকরা, টেরাকোটা, কাঠের কাজ, প্রত্যেকটা জিনিসে যেন গ্রাম বাংলার গল্প লুকিয়ে আছে। বাউলদের গান, ঢোলের তালে তালে সোনাঝুরির জঙ্গলে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি করে। শান্তিনিকেতন ঘুরতে এলে সোনাঝুরির হাট মিস করো না, এটাই ভ্রমণের আসল রং। শান্তিনিকেতনের লাল মাটির পথ, গ্রাম্য হাওয়ার ছোঁয়া, খোলা আকাশ সব মিলিয়ে শান্তিনিকেতনকে সত্যি আলাদা করে। রবীন্দ্রনাথের স্মৃতি, শিল্পের চর্চা, বাউলের গান এই জায়গাকে আরো আপন করে তোলে। বিশ্বভারতীর প্রাঙ্গণ ঘুরে মনে হয় যেন পাঠ্য বইয়ের ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। তাই বলবো শান্তিনিকেতন শুধু দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। শান্তিনিকেতনে ঘুরে দেখলাম এবং মনটা আমাদের সত্যি রিফ্রেশ হয়ে গেল। যদি তুমি এই জায়গায় আসতে চাও অবশ্যই একবার ঘুরে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ হলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।